ভারতবর্ষে অ্যাকচুয়ালি হয়নি। মানে এটা আমি প্রথম করি, পাতাল ঘরে করি ব্রিজ বাইপাস। তো ব্রিজ বাইপাসে অ্যাকচুয়ালি যেটা হয় যে আমরা যখন কালার নেগেটিভে শুট করি, তো প্রথমত ইমেজটা তো ফর্ম হয় অ্যাকচুয়ালি সিলভার হ্যালাইড দিয়ে, যেরকম ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে হয়, এবং সেটা 3টে লেয়ারে হয় আলাদাভাবে। এবং তারপরে সেটা কালার কাপলারের সাথে রিয়াক্ট করে ইন্ডিভিজুয়াল ইয়েগুলো দেয় এবং সিলভারটা বেরিয়ে যায়। এটাকে ব্লিচ বলা হয়, এটা ব্লিচ বাথ থাকে যার মধ্যে দিয়ে সিলভারটা বার করে দেয়। সো ইউ এন্ড আপ উইথ আ ইমেজ যেটা শুধু কালার ডাই দিয়ে তৈরি করা। তো যখন তুমি ব্রিজ বাইপাসের যে বাথটা আছে সেটাকে স্কিপ করে যাবে, মানে সেটার মধ্যে দিয়ে আর যাবে না, নেগেটিভটা উপর দিয়ে চলে যাবে, তখন কি হয় সিলভারটাও থেকে যায়। তো দ্যাট গিভস ইউ আ ভেরি ডেন্স ব্ল্যাক এবং সাইটলি ডিস্যাচুরেটেড কালার, এই জিনিসগুলো দেয়। তো ব্রিজ বাইপাস যে বিদেশেও প্রচুর ইউজ হয়েছে এরকম নয়। ব্রিজ বাইপাস অ্যাকচুয়ালি দুজন লোক ইফেক্টিভলি ইউজ করেছে, একটা হচ্ছে ভিটোরিও স্টোরারো আর একটা দারিয়াস খানজ। এই দুজনেই ইউজ করেছে ব্রিজ বাইপাস, খুব একটা বেশি কেউ ইউজ করে। কারণ তখন একটা লোকজন রটিয়ে দিয়েছিল যে ব্রিজ বাইপাস করলে সেই নেগেটিভ বেশি দিন টিকবে না, নেগেটিভ নষ্ট হয়ে যাবে, হ্যাঁ, এইসব। তো সেটা খানিকটা ওই একটা ডার্ক ইমেজ তৈরি হয়, সেটা এগেনস্টে একটা প্রোপাগান্ডা তৈরি করার জন্য সেটা তৈরি করা হয়েছে। আহ, সেরকম কোনো ব্যাপার নয় ওটা। উম, তো আমি দুটো ছবিতে করেছি এটা, একটা চোখের বালিতে করেছি, একটা পাতাল ঘরে করেছি। এই দুটো ছবিতে ব্রিজ বাইপাস করা হয়েছিল এবং সেখানে ল্যাবের একটা খুব বড় কন্ট্রিবিউশন ছিল, কারণ ব্রিজ বাইপাস প্রসেসটা ওদের কাছেও নতুন। মানে আমি যেখানে করেছিলাম ব্রিজ বাইপাস, তারা কোনোদিনই ব্রিজ বাইপাস করে, সুতরাং অনেক টেস্ট করতে হয়েছিল টু সেটেল দ্য অ্যামাউন্ট অফ ব্রিজ বাইপাস আই ওয়ান্ট টু ডু। হ্যাঁ, সেটা 50% হবে না 40% হবে, আহ, করে সেটা ঠিক করা হয়েছিল। তো সেখানে ল্যাব ল্যাব কন্ট্রিবিউশন ওয়াজ ভেরি। আমি অত খুব কনসিয়াসলি লাইটিং নিয়ে ভাবি না শুরু থেকেই। মানে আমি একটা একটা পার্টিকুলার, যেটাকে বলে না মিউজিকে, যে একটা, মানে যেটাকে ধর্তাই বলে আর কি, সুর, মানে একটা পার্টিকুলার সুর যদি আমি খুঁজে পাই জিনিসটার মধ্যে, যে যেটা থ্রু দিয়ে আমি ঢুকতে পারবো ছবিটাতে, তো সেটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট। সেটা কিন্তু তার সাথে লাইটিং ফাইটিং এর কোনো যোগ নেই। হুম, মানে সেটার সাথে আমার, আমি মানসিকভাবে ছবিটাকে কিভাবে এন্ট্রি করতে পারবো তার মধ্যে, সেইটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট। সেখানে আমি বহু জিনিসের ক্ষেত্রে বহু রকম ভাবে কাজ করেছি। যেমন আমি এই সুমনের একটা ছবি করেছিলাম, সুমন মুখোপাধ্যায়ের কাঙাল মালসাট বলে। তো সুমন গল্পটা আমি, নবরন্দার গল্প আমি অনেক আগেই পড়েছিলাম, কাঙাল মালসাট। কিন্তু যখন আমার মনে হয় যে ছবিটা করতে এসে, তখন কলকাতার চেহারাটা মানে বদলাতে শুরু করেছে। হ্যাঁ, কলকাতার একটা একটা ক্লাসিক্যাল চেহারা ছিল, সেটা আস্তে আস্তে কোথাও একটু নিয়ন লাইট হয়ে গেছে, কোথাও একটু ইয়ে হয়ে গেছে, কোথাও একটু নোংরা আলো হয়ে গেছে। তো আমি এই পুরো ছবিটা অ্যাকচুয়ালি ঠিক করি যে আমি কোনো নর্মাল ইন্ডাস্ট্রির আলো দিয়ে করবো। আমি যত এই বিভিন্ন অনুষ্ঠানে আলো যেসব ইউজ করা হয়, কালার টিউব, যেগুলোকে লোকে বলে মেটাল ফেটাল হ্যান ত্যান, পুরো ছবিটা ওটা দিয়ে করবো। তাহলেই ছবিটার চেহারাটা তৈরি হবে। এবং ছবিটার যে অ্যাকচুয়ালি গল্পটা আছে, দ্য হোল ট্রানজিশন অফ দ্য হোল পলিটিক্যাল ট্রানজিশন, সেই গল্পটা কিন্তু নর্মাল ভাবে যদি আমি আলো দিয়ে সিনেমাটোগ্রাফি করি সেটা তৈরি হওয়া সম্ভব না। তো সেই ক্ষেত্রে আমি ওই এক্সপেরিমেন্টটা করেছি। মানে সেটা মানে কোন রকম যে পয়সা নেই বা এই জন্য, তার জন্য নয়, সেটা পিওরলি এই কারণে। প্রত্যেকটা ছবিতেই আমাদের এখানে, মানে শুরুতে কলকাতায় যখন বিভিন্ন কাজ করেছি সেই সময় ইনফ্রাস্ট্রাকচার অত ভালো ছিল না।
মানে এখন তো অনেক কিছু এসছে, ইনফ্যাক্ট তখন এইচএমআই টেচএমআইও ছিল। তো তখন আমাদের নিজের প্রত্যেককে ইম্প্রোভাইজ করতে হতো, যে ইনফ্যাক্ট পথের পাশে বলছি, আমাদের চোখের বালির জন্য আমাদের আহ, আহ, প্রচুর লাইট ফিক্সচার বানাতে হয়েছিল। মানে যেগুলো পরে আমরা দেখেছি মার্কেটে রয়েছে, মাল্টিপল লাইটস এর ব্যাংক যেগুলো, তো খুব বড় এরিয়া লাইট করার জন্য, যেটা বেনারস টেনারস ইউজ করেছিলাম আমরা ঘাটে। তো সেই সব জিনিস তৈরি করা হয়েছিল, এবং সেক্ষেত্রে আমাদের সঙ্গে যারা অ্যাসিস্ট্যান্ট ছিল প্লাস যারা লাইট সাপ্লায়ার ছিল, তারা প্রচুর হেল্প করেছে টু ডু দোজ থিংস। এইগুলো, এই ইম্প্রোভাইজেশন গুলো ইনফ্যাক্ট হলিউডেও করতে হয়। তার কারণ হচ্ছে হলিউডে এবার যা যা গ্যাজেট অ্যাকচুয়ালি পাওয়া যায়, প্রত্যেকটাই কিন্তু তার নেসেসিটি থেকেই এসছে। হ্যাঁ, মানে একজন সিনেমাটোগ্রাফারের নেসেসিটি বা একজন টেকনিশিয়ানের নেসেসিটি থেকেই সেই জিনিসগুলো তৈরি হয়েছে। এই যে ফ্লুরোসেন্ট লাইট, যেটা ফ্লুরোসেন্ট লাইট তো ছিল না, আমরা যখন কাজ করতে শুরু করি তখন ফ্লুরোসেন্ট লাইট ছিল না। আমরা ফ্লুরোসেন্ট ব্যাগ এখানে বানাই, মানে প্রথম আমি ফ্লুরোসেন্ট ব্যাগ বানাই হচ্ছে আহ, আমাদের রেইনকোট বলে একটা ছবি করেছিলাম, সেই রেইনকোটের জন্য ওই এমনি কমার্শিয়াল টিউব দিয়ে। কারণ কমার্শিয়াল টিউবে যেটা হতো, একটা অদ্ভুত গ্রিনিশ একটা টিন্ট আসতো। তো সেই গ্রিনিশ টিনটা কোনো ফিল্ট্রেশন করে আনা খুব ডিফিকাল্ট ছিল। ওই গ্রিনিশ টিনটা আনার জন্য আমরা ওই ফ্লুরোসেন্ট ব্যাংক ইউজ করেছিলাম। এই গ্রিনিশ টিন্টের একটা গল্প, মানে ইন্টারেস্টিং আছে, এন্ট্রি আছে, মানে যে কোনো ছবিতে আমি বলছিলাম একটা সুরের ব্যাপার, যে ওটার ডায়লগ লিখেছিলেন গুলজার। তো গুলজারের লেখাতে আমি যখন পড়ছিলাম, তখন মানে একটা বর্ণনা ছিল, মানে যে মেয়েটি ওই বাড়িতে থাকে আর কি, সে মানে অলমোস্ট দরজা জানলা সবকিছু বন্ধ করে থাকে, এবং তার মুখে অলমোস্ট যে মানে শ্যাওলা পড়ে গেলে যেরকম হয় না, হ্যাঁ, সিলা না গিয়ে, তো ওরকম একটা লাইন ছিল। হুম। তো আমার মনে হয়েছিল যে ইটস ভেরি ইন্টারেস্টিং লাইন, যেটা থেকে আমি সিনেমাটোগ্রাফির মধ্যে ঢুকতে পারি। তো যার জন্য আমি ওই টিউব লাইটের ইউজ টিউজ গুলো করেছিলাম ওখানে। তো পরে এখন তো তারপরে তো ফ্লুরোসেন্ট লাইট এসে গেল। আহ, এখন তো ফ্লুরোসেন্টও চলে গেছে, এলইডি চলে এসছে। এখন ফিল্ট্রেশনও উঠে গেছে প্রায়। এখন তো সবই যে কোনো কালার তৈরি করা যায়, যে কোনো লাইটে। যদিও আমি নিজে খুব একটা এলইডি লাইটের ইয়ে নই, ফ্যান নই। মানে আমি এখনো চেষ্টা করি যে ম্যাক্সিমাম টাংস্টেন সোর্স দিয়ে কাজ করার, কারণ সেটা অনেক বেশি রিয়াক্ট করে প্রপারলি উইথ দ্য স্কিন, হিউম্যান স্কিন। এলইডি অতটা ভালো করে না। আমাদের এখানে যখন ডিজিটাল শুরু হলো, তখন অ্যারি ভেনিস কেউই ছিল না। তখন অ্যাকচুয়ালি ছিল শুধু রেড। কারণ রেড অ্যাকচুয়ালি টু অ্যান এক্সটেন্ট পায়োনিয়ার আমি বলবো এই ডিজিটাল এর ক্ষেত্রে, রেভলিউশনের ক্ষেত্রে। অ্যারিফ্লেক্স অনেক পরে ঢোকে। আহ, যদিও অ্যারিফ্লেক্স ইজ দ্য মোস্ট ভেটারান কোম্পানি এদের মধ্যে, মানে ক্যামেরা ম্যানুফ্যাকচারার হিসেবে। অ্যারিফ্লেক্স অ্যাকচুয়ালি অনেকদিন ধরে আর&ডি করছিল। তো ওরা শুধু ওয়েট করেছিল যে বাকিটা কি করে সেটা দেখার জন্য। হ্যাঁ, এবং কি রকম সেন্সার ওরা তৈরি করে, সেটাকে কিভাবে কমব্যাট করা যায়, এই পুরো জিনিসটার জন্য ওদের সেন্সার আর&ডিটা অনেকদিন ধরে হচ্ছিল। কারণ আমার সঙ্গে যোগাযোগ ছিল অ্যারিফ্লেক্সের লোকজনদের। উম, ওরা একটা ক্যামেরা ইন্ট্রোডিউস করেছিল D20 বলে একদম শুরুতে, মানে বিফোর রেড, যেটা খুব একটা চলেনি এবং ওরা তুলেও নেয় ক্যামেরাটা। তবে আমি বলবো যে ডিজিটালের ক্ষেত্রে অ্যাকচুয়ালি ক্যামেরা সিলেকশনটা আমিও জানি না যে এক্স্যাক্টলি কি কারণে কেন কেন লোকে করে। আমি অ্যারিফ্লেক্সের আমি অ্যাকচুয়ালি
সবই অ্যালেক্সাতে শুট করি, আমি অন্য কোনো ক্যামেরা ইউজ করি না। হয়তো থার্ড ক্যামেরা বা ফোর্থ ক্যামেরা যদি ইউজ করতে হয় তাহলে সোনি ইউজ করি, আলফা টালফা ইউজ করি অ্যাজ আ থার্ড ইউনিট ক্যামেরা হিসেবে। কিন্তু মেইন ইউনিট ক্যামেরা আমি মূলত দুটো অ্যালেক্সাই ইউজ করি। অ্যালেক্সার একটা যেটা আছে যে ওভার দ্য আদার ক্যামেরাস, যে আমি যেটা বলছিলাম শুরুতে, ওরা সেন্সারটা ডেভেলপ করার জন্য এতদিন সময় কেন নিল, ওরা বেসিক্যালি এই যে ডিজিটাল কালার টেকনোলজি যেটা আছে সেইটাকে পারফেক্ট করতে চাইছিল। যে পারফেকশনটা কিরকম পারফেকশন, আমি বলছি যে পারফেকশনটা হচ্ছে যে পারফেকশন জিনিসটাও তো খুব রিলেটিভ, কিন্তু আমি যদি খুব টেকনিক্যালি দেখি পারফেকশন জিনিসটা কি, কালার ফটোগ্রাফির একটা বড় ফ্যালাসি হচ্ছে ওভার মানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে যেটা নেই, সেটা হচ্ছে কালার ফটোগ্রাফিটা পুরোটাই সাবজেক্টিভ। তার কারণ হচ্ছে প্রত্যেকটা লোক কালার আলাদাভাবে দেখে। হ্যাঁ, আমি যে লালটা দেখছি সেটা তুমি দেখবে না, বা সেটা আরেকজন দেখবে না, সেটা আরেকজন অন্য একটা লাল দেখবে, বা নীলটা অন্যরকম ভাবে দেখবে, যেটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট টোনে হয় না এটা। সুতরাং এবার আমি যখন পারফেকশনে নিয়ে যাওয়ার চেষ্টা করছি, তখন কিন্তু আমাকে করতে হবে হিউম্যান ইয়ে থেকে নয়, পারসেপশনের জায়গা থেকে নয়, তখন তো পিওরলি ফিজিক্সের জায়গা থেকে করতে হবে। মানে লাল প্রাইমারি রেড, তার যে স্পেকট্রাম আছে, তার যে ওয়েভ লেন্থ আছে, দ্য ক্যামেরা রিপ্রোডাকশন শুড গিভ দ্যাট। তো যেইটা মাস্টার করার জন্য ওরা সময় নিয়েছিল, যেটা এখন and, সবচেয়ে ইম্পর্টেন্ট দ্য হোল 3D কালার স্পেস। কালার স্পেসটা তো ইজ নট আ 2D কালার স্পেস, ইটস আ 3D কালার স্পেস, যেখানে তোমার হিউ, স্যাচুরেশন, এই পুরো তিনটে অ্যাক্সিস আছে, মানে ব্রাইটনেস। হ্যাঁ, তো এই উইদিন দ্য থ্রি অ্যাক্সিস আ কালার হ্যাজ টু বি আ পারফেক্টলি রিপ্রোডিউস। এবার সেটা কে কিভাবে পারসিভ করবে, দ্যাটস আ ডিফারেন্ট থিং। যেটা কোডাক আগে করেছিল, যে স্টকে যে রেটটা প্রডিউসড হবে, দ্য রেট হ্যাজ টু বি আ টেকনিক্যালি রাইট রেট। হ্যাঁ, তো যেটা এরা সেন্সারের ক্ষেত্রে যেই জিনিসটা করার চেষ্টা করেছে, এর জন্য ইট টুক টাইম, বাট দে রিয়েলি মাস্টার্ড ইট। এবং সেটা আমি যদি 3-4টে ক্যামেরা প্যারালালি টেস্ট করি তাহলে সেটা বোঝা যায় সেই টেস্টে। তো সেই অ্যাসপিরেন্সটা খানিকটা আছে বলে আমি ওটা ইউজ করি। আর আমি এমনি মনে করি না যে খুব বিরাট যে চেঞ্জ হয়ে যাবে ফিল্ম আমি যদি অ্যালেক্সা ইউজ করি বা সোনি ইউজ করি, বা আহ, এইটা আমার মনে হয় না খুব একটা ডিজিটালের ক্ষেত্রে। মানে অ্যানালগের ক্ষেত্রে যখন আমি স্টক চুজ করাটা একটা খুব ইম্পর্টেন্ট জিনিস ছিল, এটা অতটা ইম্পর্টেন্ট নয়। এটা ডিপেন্ড করে এই ডিরেক্টর এবং সে কি রকম ছবি করতে চাইছে তার উপর ডিপেন্ড করে। আমার ক্ষেত্রে এটা কোনোদিনই খুব একটা বিরাট ম্যাটার করেনি। অমিতাভ বচ্চন তো মোস্ট কমফোর্টেবল পার্সন টু ওয়ার্ক উইথ। সে কোনোদিনই এইসব বিষয় নিয়ে কোনো মাথাই ঘামায় না। আহ, তাকে কিভাবে আলো করা হচ্ছে বা কতটা অন্ধকার হচ্ছে বা কি এসব নিয়ে আমি এটা ফেস করিনি যে কেউ এসে বলেছে যে এরকম আহ, আলো কম কেন বা আলো বেশি কেন বা চোখের তলায় শ্যাডো কেন, হ্যান ত্যান এসব নিয়ে। আমাকে এটা খুব একটা মানে কোনোদিনই হ্যান্ডেল করতে হয়, মানে সেটা কোনো প্রেশারেও ছিল না আমার কাছে। না, অমিতাভের সঙ্গে তো আমি আগেও কাজ করেছি, বিফোর ঐশ্বর্যেরও কাজ করেছি, বিজ্ঞাপনে করেছি। ওনার সঙ্গে কাজ করার একটা সুবিধে হচ্ছে যে মানে ইজ আ ভেরি গুড টেকনিক্যাল অ্যাক্টর। টেকনিক্যাল অ্যাক্টর বলতে আমি বলবো যে যে উনি যদি কোথাও এসে দাঁড়ান বা দুপা হেঁটে যান বা এ করে যান, এই পুরোটা ওনার কাছে একটা ক্যালকুলেশন, যে উনি কোনোদিন কোনো ফোকাস মার্কের বাইরে চলে যাবেন না। উনি আমাকে একবার বলেছিলেন যে তুমি আমাকে বলেছেন যে আমার সঙ্গে খুব ইন্টারেস্টিং একটা রিলেশনশিপ আছে। তো বলছেন যে তুমি দেখবে আমি অনেক সময় আমি মাটির দিকে তাকিয়ে অভিনয় করি, এবং যেটাকে আমি একটা স্টাইল করে ফেলেছি, এবং লোকেরা বুঝতে পারে না আমি কেন করেছি, আসলে আমি মাঠ গুলো দেখি।
আমি যদি হঠাৎ করে মাটির দিকে তাকাই তোকে মনে করবে যে আমি মাটির দিকে তাকিয়ে কথা বলছি। হ্যাঁ, কিন্তু আমি খুব অফে ডায়লগ বলি, মাটির দিকে তাকিয়ে ডায়লগ বলি। উম, এইগুলো আমি বিভিন্ন উম, জায়গায় হোঁচট খেয়ে খেয়ে, বিভিন্ন সিনেমাটোগ্রাফারের গালাগালি খেয়ে এটাকে একটা মানে প্যাটার্ন তৈরি করছি অ্যাক্টিং এর, যাতে ওইগুলো আমি ফলো করতে পারি। তো মানে সবাই অতটা মেটিকুলাস নয়। আহ, উনি মোটামুটি একটা লাইটিং এ এসে বুঝে যান যে মানে লাইটিংটা কেন করা হয়েছে, উম, এবং ওনাকে কিভাবে কোথায় লুক দিতে হবে, কোথায় দাঁড়াতে হবে, সেটা কাউকে বলতেও হয় না। দুজনের ক্ষেত্রে দেখেছিলাম, ওনার ক্ষেত্রে আর মিঠুনের ক্ষেত্রে। ভেরি গুড। মিঠুন যেহেতু ফিল্ম ইনস্টিটিউটের ব্যাকগ্রাউন্ড আছে, সেখানে এগুলো শেখানো হয়, তো এরা এরা বেসিক্যালি ভেরি গুড টেকনিক্যাল অ্যাক্টর। তো আমি এমনি অ্যাক্ট্রেসদের সঙ্গে অনেকের কাজ করেছি, আইশ্বর্যা রায় করেছি, রানী মুখার্জি করেছি, করিনা কাপুর করেছি। এটা এদের খুব একটা ইয়ে নেই, মানে দে ডোন্ট হ্যাভ আ মানে ওরকম যে টেকনিক্যাল, মানে খুব কনসাস ভাবে টেকনোলজিটাকে হ্যান্ডেল করা, সেটা নেই। কিন্তু দে আর অল ভেরি গুড অ্যাকচুয়ালি, মানে ইন টার্মস অফ দেয়ার কম্পিটিবিলিটি, যাই বলি না কেন সেটা। আমি শুনেছি অনেকের ক্ষেত্রে যে অনেকে প্রচুর ট্যান্ট্রাম করে, লাইটিং নিয়ে করে, তো সেইটা আমি ফেস করিনি কোনোদিন। প্রসেনজিৎ খুব ভালো, ওর একটা মেথড আছে, মানে কাজ করার মধ্যে, যে সেটা এখানে খুব কম লোকের আছে। আহ, আমি বলছি করিনা কাপুরের ক্ষেত্রে আমি একটাই ছবি করেছি আমি সুজয়ের সঙ্গে, আহ, জানে যা। করিনার একটা আন্ডারস্ট্যান্ডিং আছে, করিনা তো প্রচুর গ্ল্যামারাস রোল করেছে এক সময়, শুধু না, বিজ্ঞাপনও করছে প্রচুর, বিউটি প্রোডাক্ট ফোডাক্ট করেছে। তো আমি যখন জানে যা করি, এবং জানে যা যখন আমরা শুরুর দিকে কথাবার্তা বলছিলাম যে কি ধরনের লুক এটা, তো ওখানে একটা প্রচন্ড ডিগ্ল্যামারাইজেশন আছে জানে যাতে, এবং সেটা খানিকটা থাকতেই হবে। তার কারণ হচ্ছে যে ওর পুরো লাইফ স্টোরিটা তুমি বুঝতেই পারবে না যে ওই ইয়ের মধ্যে দিয়ে গেছে ও, এবং সে অ্যাকসেপ্টেড ইট, আমার কোনো প্রবলেমই নেই এটা। এবং কোনো মেকআপও করতো না, ও সবার আগে সেটে আসতো, 15 মিনিটে মেকআপ করে চলে আসতো। মানে মেকআপ বলতে কস্টিউম পরতে যা সময় লাগে। তো সেটা আমার খুব ইন্টারেস্টিং লেগেছিল যে এরকম একজন অ্যাক্টর, যে এতদিন ধরে এত গ্ল্যামারাস রোল করে এসে সে কমপ্লিটলি সাবমিট করছে এটার জন্য, মানে ফর আ ক্যারেক্টার, সেটা ভালো লেগেছে।